আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এটা নির্বাচনের সময় মানুষের মনে, মানুষের আলোচনায় বারবার ঘুরে ফিরে নির্বাচনের কথাটা আসছে। নির্বাচন কবে হবে, নির্বাচন কিভাবে হবে, হলে কিভাবে হবে, সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা আমাদেরকে উপহার দিতে চান। সেটা যদি হয়, সেই নির্বাচনের চেহারাটাই ব্যক্তি হবে। সেটা কি এই নির্বাচন কমিশন দিয়ে হবে নাকি, অথবা কবে হবে? এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন যেটা উচ্চারণ করেছেন, পলিটিক্যাল পার্টিগুলো কি ভাবছেন? এবং যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে, সেটা কি নির্বাচন হওয়ার মতো অনুকূলে আছে? আপনারা জানেন কতদিন আগে জামাত ইসলামের আমির উনি বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া কিসের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করেছেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নানাভাবে আলোচনায় আসছে, পলিটিক্যাল পার্টিগুলো আলোচনা করছে, এবং সবচেয়ে বড় যে পলিটিক্যাল পার্টি বিএনপি, তারা কিন্তু বারবার বারবার কিন্তু তারা নির্বাচনের কথা বলছে। এখন বিএনপি এই পরিস্থিতিটাকে যেভাবে জামাতের আমির বিশ্লেষণ করলেন, বিএনপিটাকে কিভাবে দেখছে? আসলে কি নির্বাচনের কোনো পরিবেশ নেই? এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা বিএনপির একজন নেতাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। হেলাল ভাই, আপনি প্রথমবারের মতো আমার এই অনুষ্ঠানে আসলেন। আপনি আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, এবং আমি আশা করি যে আমার দর্শকরা আপনাকে, আপনার কথা শুনে অনেক সমৃদ্ধ হবেন। আমি এই যে একটা লম্বা ভূমিকায় দিয়েছি, কিন্তু আমি এটা নিয়ে জানতে চাচ্ছি যে এই জামাতের আমির যেটা বললেন যে এখন যে দেশের সামগ্রিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, উনি বললেন যে এই সময় কিসের নির্বাচন? তো আপনারাও কি মনে করেন যে নির্বাচন হওয়ার মতো অনুকূল পরিস্থিতি পরিবেশ এখন নেই? দেখেন, বাংলাদেশে এ পর্যন্ত আপনার 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই 73 সাল থেকে। যদি আপনি মনে করেন, আপনার 73 সালে নির্বাচন হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের পরে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু নির্বাচনটা হয়েছে যে টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি এন্ড টু ইন্ট্রোডিউস দ্য ডেমোক্রেসি, যে জন্য আপনার বাংলাদেশ স্বাধীন হলো। গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো আমাদের স্বাধীনতার যুদ্ধ। আপনি আরো অনেক আলোচনা করতে পারেন, কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো স্বাধীনতার যুদ্ধ। বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এইগুলো বাদ দিলে মূল চাওয়াটা ছিল যে গণতন্ত্রকে ইন্ট্রোডিউস করা। এরপরে বাংলাদেশে আরো নির্বাচন হয়েছে। কোন সময় কি আপনার আইন শৃঙ্খলা বা সামাজিক পরিস্থিতি বাংলাদেশ একটা স্বর্গের মতো দেশ ছিল, এমন তো আপনি কখনো বলতে পারবেন না। তবে এই 13টি নির্বাচনের মধ্যে 91 নির্বাচনটিকে সর্বমহলে একটি জনপ্রিয়তা পেয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দিবে, এই কথাটির সাথে আমি একমত হতে চাই। এবং তিনি যদি এটা মিন করেন, এখন বিষয়টা উনি যে বললেন, এটা কি আপনার কোনো পপুলার কথা বা পপুলিস্ট কথা বললেন না, উনি এটা মিন করেন? উনি যদি মিন করেন তাহলে আমরা সাধুবাদ জানাই তার এই কথাকে। বাংলাদেশে এখন আপনার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি প্রায় 10 মাস হয়ে গেল। আমাদের গণ অভ্যুত্থানের পরে কিন্তু 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত সরকার ছিল না, কিন্তু সরকার না থাকার ফলে বিশ্বের দেশে দেশে যে সমস্ত বিশৃঙ্খলা হয়, আমাদের দেশে তার থেকে কম হয়েছে, তাই না? অনেক কম হয়েছে। এবং আমি দেখলাম 8ই আগস্টের পরে যখন সরকার আসলো, তখনও কিন্তু যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সেটা খুব করে বলা যাবে না। এবং বাংলাদেশে কখনোই কোন গত 53 বছর ইতিহাসে আপনি কখনো বলতে পারবেন না যে আমরা একটা স্বর্গ উদ্যানে বসবাস করছিলাম। এখন আপনি কবে স্বর্গ উদ্যান বানাবেন, তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এটা তো ভাই ইলজিক্যাল কথা। আপনি যদি নির্বাচনের, আমার একটা হাইপোথিসিস হলো, আপনি যদি নির্বাচনের ডেটটা ঘোষণা করেন, তখন দেখবেন বাংলাদেশে এখন যে বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন লুজ, ল এনফোর্সিং এজেন্সি ফ্রাজাইল, যে কথাগুলো বলেন, আমার মনে হয়, আমরা হাইপোথেটিক্যালি বলছি, আমার মনে হয় এই জিনিসগুলো তখন আলো সক্রিয় হবে। কারণ তারা তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে এখন যদি এই নির্বাচন ব্যবস্থাকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে বা সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে আমরা যদি অ্যাক্টিভলি কাজ না করি, তাহলে আমাদের উপরে একটি শাস্তি ব্যবস্থা আসবে। যেমন ধরেন যে আমরা নুরুল হুদার যে অবস্থাটা হলো নির্বাচনে, তিনি একটা আমিডাবি নির্বাচন করলেন, গ্রেফতার হলেন, তার কতটা মানে হয়রানির পরিস্থিতি যদি আমরা আশা করি না, তার শিকার হতে হয়েছে। এখন এই অ্যাডমিনিস্ট্রেশনও মনে করবে যে আমাকেও তাহলে এরকম, আমি যদি কোনো রিগড ইলেকশন বা আমি যদি কোনো আপনার ম্যানিপুলেটেড ইলেকশন বা সরকারের, যেই সরকার ক্ষমতায় আসতে পারে, তারা তো ফোরকাস্টিং করতেই পারে যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, অর্থাৎ বিএনপির আমি চাটুকারিতা করে নির্বাচনটা বিএনপির পক্ষে নিয়ে যাই। কিন্তু তাকেও যে ভবিষ্যতে এইরকম একটা অবস্থার সম্মুখীন হতে হবে, এই শিক্ষাটাও কিন্তু পেয়ে গেছে। সুতরাং নির্বাচনের ডেটটা ঘোষণা করলে বা নির্বাচনের আয়োজন করলে আমার মনে হয় এই বাংলাদেশের নির্বাচনী আবহাওয়া যখন বিরাজ করবে, তখন কিন্তু সবাই এই পপুলার ভোটের জন্য সতর্ক হয়ে যাবে। এখন জামাতে ইসলাম যেটা বলছে, জামাতে ইসলাম আসলে দেখেন, আমি দেখলাম যে 91 সালে ওরা একবার একা একা নির্বাচন করেছিল, তখন তারা 20টার মতো সিট পেয়েছিল।
96 সালে একা একা নির্বাচন করে 3টা সিট পেয়েছিল। আর সব নির্বাচন কিন্তু তারা আমাদের সাথে বা কারোর সাথে ভর করে, 96 সালের নির্বাচন তো আওয়ামী লীগের উপর ভর করেছিল, আর অন্যান্য নির্বাচন কিন্তু আমাদের সাথে যোগবদ্ধভাবে নির্বাচন করে। একা একা নির্বাচনের ইতিহাস তাদের 2টা। এবং বলছে যে যেন তেন প্রকার নির্বাচন যেন না হয়। যেন তেন প্রকার নির্বাচন তো কেউই চায় না, আমরাও চাই না, আপনিও চান না, কেউই চান না। অর্থাৎ এই কথাটা তিনি অযথা বললেন। এবং তিনি বাংলাদেশে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মনে হচ্ছে যে ডিফ্যাক্টো জামাতি মনে হয় ক্ষমতায়, ডিফ্যাক্টো এনসিপি মনে হয় ক্ষমতায়। এই জিনিসটা তারা এনজয় করতে চাচ্ছে, যেহেতু যদি প্রত্যক্ষ ভোটে হয় তখন তো তাদের এই পরিবেশটা থাকবে না। এই জন্য এবং তাদের দলকে আরো গুছানোর জন্য, তাদের শক্তি আরো সঞ্চয় করবার জন্য তার নির্বাচনটাকে লম্বা করে দিতে চাচ্ছে। কিন্তু আপনার ডেমোক্রেসিতে বা ডেমোক্রেসি যদি আপনার ইস্টাবলিশ করতে হয়, তার জন্য কি আপনি এতদিন সময় নেবেন? আপনি দেখেন বাংলাদেশে এখন যা সংলাপ শুরু হয়েছে, আপনার 2 দল ঐক্যমত্য কমিশন ভার্সেস অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা একটা গণপরিষদ বিতর্কের মতোই হয়ে গেল। কিন্তু গণপরিষদ বিতর্কের মতো হলেও এখন আমার কাছে একটা বিরক্তিকর, ক্লান্তি মনে হচ্ছে। একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসছে। যেমন পিআর পদ্ধতি কিন্তু ঐক্যমত কমিশন দেয়নি, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে উত্থাপিত হলো। তখন আমার প্রশ্ন জাগে যে দেখেন যে গণপরিষদ বিতর্ক 72 সালে যেটা হয়েছিল, আপনি দেখবেন মাত্র 8 মাস বিতর্কটা, 8 মাস ব্যাপী 10টা কি 12টা সেশন হয়েছিল। আপনার এপ্রিল মাসের 10 তারিখ থেকে আমার খুব সম্ভব অক্টোবর মাসে শেষ হয়েছিল, বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শেষ হয়েছিল। এখন 12 মাস চলে গেল আমাদের এই বিতর্ক এখনো শেষ হয় না, এবং এটার কোনো আমি কোনো এন্ড খুঁজে পাচ্ছি না, আসলে শেষটা কিভাবে হবে। এই যে আনসার্টেনিটির মধ্যে চলে যাচ্ছে, আমরা তো ভেবেছিলাম যে তারেক রহমান এবং ইউনূস সাহেব বৈঠকের পরে একটা পলিটিক্যাল নিশ্চয়তা তৈরি হয়েছে এবং সব দলগুলো নির্বাচনের দিকে ধাবিত হবে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ কিন্তু অস্বীকার করছে না। এবং দেখেন যতগুলো সংস্কার প্রস্তাব এই নির্বাচন ঐক্যমত কমিশন দিয়েছে, আমি দেখলাম প্রশাসনিক সংস্কার কমিশনের 47টির মধ্যে বিএনপি 46টিতে একমত হয়েছে। আর একটা দেখলাম কি জানো, সেটা দেখলাম 201টির মধ্যে 187টা আমরা একমত হয়েছি। এরকম বহু সংস্কার প্রস্তাবে আমরাই সবচেয়ে বেশি আন্তরিক। আর আমরা এই সংস্কারকে, আপনি জানেন আমরা 5ই আগস্টের পরে চাচ্ছি না, আগের থেকে আমরা সংস্কার চাচ্ছি। অর্থাৎ সংস্কারের ব্যাপারে আমরা আন্তরিক। এখন আন্তরিক এবং সংস্কার হোক, এটাও আমরা চাই। এখন বক্তব্য হলো যে এই পলিটিক্যাল পার্টিস গুলো আমাদের যে আছে, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, ইসলামী আন্দোলন, তারা যেহেতু আপনার প্রত্যক্ষ ভোটে তাদের এমপি হতে কষ্ট হয়ে যাবে, এই জন্য তারা আরেকটি পদ্ধতি, পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করেছে। এই পিআর পদ্ধতির ম্যারিটস ডিমেরিটস নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে বিভিন্ন দেশে দেশে পিআর পদ্ধতি এক এক দেশে এক এক রকম। ওনারা কোন পিআর পদ্ধতিতে চান এটাও কিন্তু ওনারা জনগণকে বলেন, এবং জনগণের দৌড় ঘোরায় যে এগুলো যে বোঝাতে হবে যে পিআর পদ্ধতি আসলে এটা কি, কিচ্ছুই বোঝাচ্ছে না। এই জন্য আমার মনে হচ্ছে যে তারা নির্বাচনকে বিলম্বিত করে বা নির্বাচনকে না হয়ে বাংলাদেশে যদি একটা এনার্কি পরিবেশ তৈরি হয়, বাংলাদেশে যদি একটা আপনার আনডেমোক্রেটিক তো না, আনইলেক্টেড বা এরকম একটা সংস্কারবাদী সরকারের নাম বলে চলমান সরকার থাকে, তাহলে দেশে আনস্টেবল বাড়বে। এই আনস্টেবল বাড়লে কি হচ্ছে, পরাজিত শক্তি লাভবান হচ্ছে এবং পরাজিত শক্তির বৈধতা পাচ্ছে, যে তাদের ওই সময়, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও কিন্তু এইটা চাচ্ছে। সুতরাং আমার কাছে বক্তব্য, তারা কি আসলে কর্ডিয়ালি বাংলাদেশের ডেমোক্রেসি ইস্টাবলিশমেন্ট চায়, না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা বহন করছে, নাকি পরাজিত শক্তির এজেন্ডা বহন করছে? আমার ধারণা কোনোটি না। তাহলে এটা করছে কেন? পলিটিক্যাল অভিজ্ঞতার অভাব থেকে। যেহেতু এই দল